দর্শক, বিএনপি নেতা ফজলুর রহমান আবারও আলোচনায়। ফজলুর রহমানের উপরে 3 মাসের নিষেধাজ্ঞা দিয়েছিল, 3 মাসের জন্য বহিষ্কার করেছিল বিএনপি। সাধারণ সদস্য পদও বাতিল করে দিয়েছিল এবং সেই 3 মাস পুষতে এখনও 43 দিন বাকি রয়েছে। কিন্তু এখনও মাঝখানে ফজলুর রহমান তার বিরুদ্ধে যে আদেশ, সেই আদেশ তুলে নেওয়ার জন্য আবেদন করেছিলেন। তার এলাকায় কিশোরগঞ্জে যখন সম্মেলন হলো বিএনপির, সেই সম্মেলনে তিনি যেন উপস্থিত থাকতে পারেন, সেই কারণে বিএনপির প্রতি অনুরোধ করেছিলেন, কিন্তু বিএনপি তার অনুরোধে সাড়া দেয়নি। সেখানেই প্রশ্ন উঠেছে যে বিএনপি তার দলের তো বটেই, মুক্তিযোদ্ধাদের, বীর মুক্তিযোদ্ধাদের কতটুকু সম্মান দিতে পারছে কিংবা কতটুকু সম্মান দিতে চাইছে, সেই প্রশ্নটা সামনে এসেই যায় নানা প্রেক্ষাপটে। বিশেষ করে ফজলুর রহমানকে মানে যে ইস্যুতে বিএনপি বহিষ্কার করেছে, সেই ইস্যু বিএনপির জন্য একটা বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ ফজলুর রহমান স্বাধীনতা বিরোধী, রাজাকার সহ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা নানা ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেন, তাদের বিরুদ্ধে একটা সোচ্চার কণ্ঠ। আর তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের অবস্থানে একজন সোচ্চার কণ্ঠকে বিএনপি দল থেকে যখন বহিষ্কার করে, তখন দলের মেসেজটা কি হয় সেটা খুব সহজেই অনুমান করা যায়। ফজলুর রহমান সম্পর্কে আপডেটটা কি? বিএনপি কি তার স্থগিতাদেশ, মানে তার বিরুদ্ধে যে বহিষ্কারাদেশ, সেই বহিষ্কারাদেশ তুলে নেবে, নাকি ফজলুর রহমান নিজে নতুন দল করবেন, নাকি অন্য কোনো দলে তিনি যোগ দেবেন, সেটাও একটা বড় প্রশ্ন। বাংলাদেশের রাজনীতিতে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে বিএনপি এবং আওয়ামী লীগের বাইরে সেখানকার নেতাকর্মীরা বেরিয়ে যে দল করার চেষ্টাই করেছেন, তিনি কিন্তু ব্যর্থ হয়েছেন, জনগণের সাপোর্ট পাননি। কারণ বাংলাদেশের জনগণ এক ধরনের অন্ধ আনুগত্য রয়েছে বাংলাদেশের জনগণের নৌকা এবং ধানের শীষের প্রতি। তারা শুধু মার্কা বোঝে, তারা ব্যক্তি বোঝে না। ব্যক্তি বোঝে না, তার উদাহরণ আমরা অনেক দেখেছি। আমরা দেখেছি ডক্টর কামাল হোসেন দল প্রতিষ্ঠা করতে পারেননি, বঙ্গবীর কাদের সিদ্দিকী দল প্রতিষ্ঠা করতে পারেননি, বিএনপির ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী তিনি দল প্রতিষ্ঠিত করতে পারেননি, নাজমুল হুদা তিনি দল প্রতিষ্ঠিত করতে পারেননি। এরকম অনেক কিন্তু উদাহরণ রয়েছে। এই উদাহরণগুলোর মধ্যে মানে এই উদাহরণগুলোই বলে দেয় যে আদতে মার্কার বাইরে কিছু নাই। আবার জাতীয় পার্টির ক্ষেত্রেও মানে তেমনটাই বলা যায়। জাতীয় পার্টির বাঘা বাঘা নেতারা দল থেকে বেরিয়ে যখন নতুন দল করেছেন, তখন কিন্তু লাঙ্গলের বাইরে তারা তাদের অস্তিত্ব তৈরি করতে পারেননি। সেরকম মুহূর্তে কি অবস্থান তৈরি হচ্ছে ফজলুর রহমানকে কেন্দ্র করে, সেটা বোঝার চেষ্টা করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের কথা। তাকে নিয়ে যুগান্তর একটা নিউজ করার চেষ্টা করেছে, সেখানে নানা প্রসঙ্গ তুলে আনা হয়েছে। ফজলুর রহমানের বহিষ্কারাদেশ উঠছে কিনা, বিএনপি কি ভাবছে, বিএনপির অন্য নেতারা কি ভাবছেন, ফজলুর রহমান কি বলছেন, সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করা যায় এই রিপোর্টে। তারা শিরোনাম করেছে এটা যে পদ স্থগিতাদেশ প্রত্যাহারের বাকি 43 দিন, বিএনপিতে থাকছেন কি ফজলুর। সেখানে বলা হচ্ছে যে প্রবীণ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমানের পদ স্থগিত করেছে বিএনপি। এর আগে তিনি দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। পদ স্থগিত হওয়ার পর থেকে দলীয় পরিচয় ব্যবহার করতে পারছেন না আলোচিত এই রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা। জুলাই অভ্যুত্থান নিয়ে এক বক্তব্যের জেরে ফজলুর রহমানের প্রাথমিক সদস্য পদসহ সব কিছু স্থগিত করে 26 আগস্ট ঘোষণা করা হয়, স্থগিত ঘোষণা করা হয়। নিয়ম অনুযায়ী 26 নভেম্বর তার স্থগিতাদেশ প্রত্যাহারের কথা, কিন্তু পদ স্থগিত হওয়ার পরও ফজলুর রহমান গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন টক শোতে জোরালো বক্তব্য দিয়ে যাচ্ছেন। তিনি যে বিএনপির সিদ্ধান্তে নাখোশ, সেটিও বারবার তার বক্তব্যে উঠে এসেছে, একেবারে পরিষ্কারভাবে তিনি বলেছেন। এমত অবস্থায় অনেকেরই মনে প্রশ্ন উঠেছে, ফজলুর রহমানের স্থগিতাদেশ কি প্রত্যাহার করা হবে? তিনি কি দলে ফিরতে পারবেন?
পদ স্থগিতের পর সম্প্রতি তার নিজ জেলা কিশোরগঞ্জে ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে, সেখানে তিনি অংশগ্রহণ করতে পারেননি। এদিকে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হয়েছিল ফজলুর রহমানকে দলে না নেওয়া হলে তিনি নিজেই একটি দল গঠন করবেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক বক্তব্যে ফজলুর রহমান বলেছিলেন, আমি আবারও বলে দিলাম মুক্তিযুদ্ধের পক্ষে একটা দল হবে, এই দলটা যদি নির্বাচন করে এই দলটা কিন্তু দাঁড়াবে ইমরান খানের দলের মতো দাঁড়াবে। অর্থাৎ পাকিস্তানের ইমরান খানের তেহরিকে ইনসাফ দলের কথা তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, আমাকে বলে আমি বাতিল হয়ে গেছি, কিশোরগঞ্জে সম্মেলনে যেতে পারবো না, কে সহ্য করতে পারে এগুলো? আমিও তো মানুষ, এই দলের জন্য কি না করেছি, জেল খেটেছি, নির্বাসিত হয়েছি, দেশনেত্রী খালেদা জিয়ার নামে 300 বক্তব্য দিয়েছি, যেটি বিশ্ব রেকর্ড। তিনি আরও বলেন, আমার নেত্রী এখন সুস্থ, উনি জানেন না এটা। তারেক রহমান সাহেবের নামে আমি যে বক্তৃতা করি, বিএনপির নেতাদের চাঁদাবাজি ধান্দাবাজির বিরুদ্ধে আমি যে বক্তৃতা করি, এই বক্তৃতা কেউ করে না। একটা কথার জন্য আমাকে 3 মাসের জন্য দলের সব কর্মকাণ্ড থেকে স্থগিত করা হয়েছে, আদেশ দিয়েছেন, আমি খুশি হয়েছি। এখন আপনাদের অনুরোধ এটি আপনারা তুলে নেন। মুক্তিযোদ্ধাদের নিয়ে দল গঠনের বিষয়ে ফজলুর রহমান বলেছিলেন, মুক্তিযোদ্ধার পক্ষে দেশে দল হবে, আপনি থাকবেন, আমি থাকবো কিনা সেটা দেখা যাবে পরে। পদ স্থগিত হওয়ার পরে সাংবাদিক খালিদ মহিউদ্দিনের টক শোতে গয়েশ্বরচন্দ্র রায়কে প্রশ্ন করা হয়েছিল যে বিএনপিতে কি মুক্তিযোদ্ধারা অবহেলিত হচ্ছেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ফজলুর রহমান সম্প্রতি যেসব বক্তব্য দিয়েছেন, এমন সুরে তিনি তো আগেও কথা বলেছেন, এখন কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো? এটা একটা মানে দারুণ ব্যাপার। মানে ফজলুর রহমানের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে, সেটা বিএনপির এই ব্যবস্থাটাকে অনেকে মনে করছেন যে একটা লোক দেখানো কিংবা কাউকে খুশি করার জন্য এটা করা হয়েছে। কারণ ফজলুর রহমান মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিলেন। মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিতে মুক্তিযুদ্ধের বিপক্ষে কিংবা মুক্তিযুদ্ধ সম্পর্কে বিষোদ্গার করা যে কারো বিরুদ্ধে তো কথা বলাই যায়। সেই যে কারো মধ্যে যদি সেখানে জুলাই যোদ্ধাও থাকেন, জুলাইয়ের স্টেক হোল্ডাররা থাকেন, তারা যদি মুক্তিযুদ্ধ সম্পর্কে বাজে ইঙ্গিত কিংবা বাজে মন্তব্য কিংবা বাজে কার্যকলাপ করে থাকেন, তার বিরুদ্ধে কেন বলা যাবে না? সেই প্রশ্নটা অনেকে করেছেন এবং সেই কারণেই বিএনপির মানে ব্যাপারে এই প্রশ্নটা উঠছে যে বিএনপিতে মুক্তিযোদ্ধারা কি সম্মান পাচ্ছেন নাকি অবহেলার শিকার হচ্ছেন। গয়েশ্বরচন্দ্র রায় বলেছিলেন, ফজলুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা, তার আলাদা মর্যাদা রয়েছে। একজন মুক্তিযোদ্ধা বলে কোনো অপরাধ করলে কি তার বিচার করবেন না আপনি? ফজলুর রহমানের বক্তব্যের ভেতরে গত কয়েক মাস ধরে আক্রমণাত্মক শব্দ প্রয়োগ দেখছি। তার সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়নি। আমি মনে করি তিনি সুন্দর ভাষায় বক্তব্য দিতে পারেন, সেখানে আপত্তিকর শব্দ উচ্চারণ না করলে মনে হয় ভালো হতো। এখন ব্যাপার হচ্ছে যে ফজলুর রহমান যাদের বিরুদ্ধে কথা বলেছেন, তারা তো তারেক রহমান সম্পর্কে, খালেদা জিয়া সম্পর্কে যাচ্ছে তাই নগ্ন স্লোগান দিয়েছে, যাচ্ছে তাই মন্তব্য করেছে। ফজলুর রহমান যাদেরকে মানে কথার মাধ্যমে শায়েস্তা করতে চেয়েছেন, তারা তারেক রহমান সহ বিভিন্ন নেতাদের সম্পর্কে বিষোদ্গার করেছেন। বিভিন্ন নেতার মানে যে নেতৃত্ব, সেই নেতৃত্ব নিয়ে কথা বলেছেন। জিয়াউর রহমানের প্রসঙ্গেও বিষোদ্গার করেছেন। যারা দলের নেতা এবং দলের প্রতিষ্ঠাতা সম্পর্কে বিষোদ্গার করেছেন, নগ্ন স্লোগান দিয়েছেন, তাদের সম্মান ক্ষুণ্ণ হলো কি, তারা রাগলো কি, তারা আলটিমেটাম দিল কি, তারা মব করলো, সেইটা মাথায় রেখে কিংবা সেটাতে এক ধরনের ভয় পেয়ে বিএনপি যদি সিদ্ধান্ত নেয়, তাহলে বিএনপির রাজনীতি যে নতজানু নীতিতে চলছে এবং সেই নতজানু নীতিতে চলতে গিয়ে বিএনপি যে মুক্তিযোদ্ধার সম্মান হানি করছে প্রকারান্তরে, হয়তো সরাসরি না কিন্তু প্রকারান্তরে করছে, সেটাতে বিএনপি কতটা সচেতন, সেই প্রশ্নটা চতুর্দিক থেকে উঠছে। ফজলুর রহমানকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের সাধারণ সম্পাদক জিএস প্রার্থী কবি জসিউদ্দিন হল শাখার ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বাড়ি হামিম এক টক শোতে বলেছিলেন, ওয়ান্স এ আওয়ামী লীগ অলওয়েজ এ আওয়ামী লীগ। সাবেক ছাত্রলীগ নেতা ফজলুর রহমান আজকে বিএনপিতে এসেছেন, 2-3 বার দল থেকে এমপি হয়েছেন। এর আগে তিনি আওয়ামী লীগের এমপি ছিলেন। তিনি 5 আগস্টকে ছোট করেছেন। তিনি বলেছেন 5 আগস্ট কালো শক্তি। এই যে
তামিম এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস মানে নির্বাচন করেই নিজেকে অনেক বড় নেতা ভাবতে শুরু করেছেন, অনেক বড় স্টার ভাবতে শুরু করেছেন, যদিও ভরাডুবি হয়েছে নির্বাচনে, সেই তামিমকে একবার ভেবে দেখেছেন যে তিনি বলছেন যে যে একবার আওয়ামী লীগ ছিল সে সবসময় আওয়ামী লীগ, এই কথার মিনিংটা কি দাঁড়ায়? এই কথার মিনিংটা তো এটাই দাঁড়ায় যে বিএনপির যারা প্রবীণ প্রজন্ম রয়েছে তারা তো সবাই আওয়ামী লীগ করতো, কে আওয়ামী লীগ করতো না? বিএনপি কোথায় থেকে হয়েছে? বিএনপি কি আকাশ থেকে পড়েছে? বিএনপি যারা তৈরি করেছেন কিংবা বিএনপিতে যারা প্রথম থেকে আছেন তারা তো সবাই মানে বাংলাদেশের সবাই তো আওয়ামী লীগ করতো, বাংলাদেশের সবাই তো আওয়ামী লীগের রাজনীতিতে মানে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যারা জড়িত ছিলেন তারাই তো পরবর্তীতে বিএনপি করেছে, তারাই তো পরবর্তীতে জাতীয় পার্টি করেছে। তাহলে তামিম এই কথার মাধ্যমে কি বোঝাতে চাচ্ছেন যে যে এক সময় আওয়ামী লীগ ছিল সে অলওয়েজ আওয়ামী লীগ? তার মানে যে আওয়ামী লীগ থেকে যারা বিএনপিতে এসেছেন, যারা বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করছেন তারা এখনো আওয়ামী লীগ আছেন? মানে ব্যাপারটা এরকম যে 2 দিন হলে ফোকাসে এসে, লাইমলাইটে এসে কথার ওজন এত বেশি বেড়ে যায় কারো কারো, সেই ওজনে আসলে মানে নাগাল পাওয়া যায় না, ওজনটা এত বেশি ভারী হয়ে যায়। ফজলুর রহমান সম্পর্কে মন্তব্য করার আগে তো নিজের অবস্থান সম্পর্কে ভাবতে হবে যে আমি কে এবং ফজলুর রহমান কে। ফজলুর রহমানের সব থেকে বড় পরিচয় হচ্ছে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং একজন মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। সুতরাং তিনি কোন দল করেন, তিনি বিএনপি করেন না আওয়ামী লীগ করেন, তিনি মানে জামাত করেন না জাসদ করেন, এটা আমাদের কাছে বিচার্য বিষয়ই না। আমাদের কাছে বিচার্যের বিষয় হচ্ছে যে একজন বীর মুক্তিযোদ্ধা যার সম্মান সবার উপরে, সমস্ত দল মতের ঊর্ধ্বে একজন মুক্তিযোদ্ধার সম্মান। একজন মুক্তিযোদ্ধার সম্মান যদি একটা রাজনৈতিক দল দিতে না পারে, একটা রাজনৈতিক দল যদি মুক্তিযোদ্ধাকে সেইভাবে ওন করতে না পারে, তাহলে তো এই দেশে যেভাবে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, 71, 72-এর সংবিধান নানাভাবে যে ছোট করার প্রয়াসটা চলছে, তাতে করে তো মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি আরও বেশি ছোট করার প্রয়াস পাবে। হামিমরা যদি এইভাবে কথা বলেন, কিংবা এর আগে আমরা দেখেছিলাম যে আবিদ, তিনি ভিপি ক্যান্ডিডেট ছিলেন, তিনিও ফজলুর রহমানের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। তো এই স্ট্যাটাসগুলো কিংবা এই বক্তব্যগুলো দেওয়ার আগে তো ভাবা উচিত যে আপনি কোন বিষয়ে কার বিরুদ্ধে। হ্যাঁ, মানে মানুষের তো স্লিপ অফ টাং হয়, মানুষ তো কথা বলতে গেলে কখনো কখনো 2-4টা শব্দ একটু ওলটপালট হতেই পারে, কিন্তু সেই নির্দিষ্ট 1-2টি শব্দ প্রয়োগের ব্যাপারটাকেই আপনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভাবলেন, কিন্তু তার পুরো জীবনটাকে আপনি ভাবলেনই না, তার পুরো জীবনের গুরুত্বই দিয়ে ফেললেন না। মানে একটা শব্দ প্রয়োগ কিংবা একটা শব্দ প্রয়োগ, যে শব্দ প্রয়োগটা হয়তো সবার জন্য সামষ্টিকভাবে ঠিক হয়নি, একটা স্পেসিফিক গোষ্ঠীকে করলে ঠিক ছিল, সামষ্টিকভাবে করা হয়তো ঠিক হয়নি, সেটা তিনি যেটা করলেন সেই করাটা যদি ভুল হয়, তাহলে যে আপনারা যারা রাজনীতি করেন, যারা প্রতিনিয়ত উল্টাপাল্টা কথা বলেন, উল্টাপাল্টা কথা বলে পরবর্তীতে আবার সরি বলে নিজেকে একেবারে শুদ্ধাচারের মধ্যে নিয়ে আসেন, কিংবা আপনারা যারা ওয়াজ মাহফিল করেন, ওয়াজের নামে ওয়াজ মাহফিলে ধর্ম অবমাননার কাজ রেগুলার করেন, অথচ মানে পরবর্তীতে একটা ক্ষমা চাইলেই সব মানে মানে কি বলে পাপ ধুয়ে যায়। অথচ একজন সাধারণ মানুষ যখন মানে ধর্ম অবমাননার জন্য একটা শব্দ প্রয়োগ করে কিংবা ফেসবুকে এক লাইন লেখে, তার বিরুদ্ধে মব তৈরি করেন, তাকে তার কল্লা কাটার ব্যবস্থা করেন, তাকে তার গোষ্ঠী সহ উদ্ধার করার চেষ্টা করেন, তার পাড়া সহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, তার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। এই যে কালচার বাংলাদেশে শুরু হয়েছে, এই কালচার থেকে আমার মনে হয় যে বেরিয়ে আসতে হবে। যদি রাজনীতিতে শুদ্ধাচারের ব্যাপারই আনতে হয়, তাহলে গতকালকে সার্জিস আলম যে মন্তব্য করেছেন যে নেসকোর কর্মকর্তাদের কলিজা টেনে ছিঁড়ে মাটিতে ফেলে দেবেন, এর জন্য তো তার গ্রেপ্তার হওয়ার কথা। গ্রেপ্তার হয়েছেন সার্জিস আলম? প্রশ্নটা সেখানেই। প্রশ্নটা অনেক বড় প্রশ্ন, সমাধান বোধহয় কখনোই আসবে না। সেই কারণেই প্রশ্ন আসছে যে বিএনপি একজন সেক্টর কমান্ডারের দল, সেক্টর কমান্ডারের তৈরি করা দল, সেই দলে মুক্তিযোদ্ধারা যদি কোনোভাবেই অবহেলিত হন কিংবা লাঞ্ছিত হন কিংবা এই ধরনের আকথা কুকথার শিকার হন, তাহলে সেটা খুব একটা শোভনীয় নয়, সেটা বিএনপির জন্য খুব একটা আদর্শিক ব্যাপার হয় না। দর্শক, আপনার মন্তব্য এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।